স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি তানজিলা খান মিম। তিস্তা সংকট নিরসনে প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ একসাথে কি কাজ করতে পারে এই মুহূর্তে মনে হয় না যে ইমিডিয়েট কোনো সলিউশন আসবে, বাট নিশ্চিতভাবেই এই বিষয়ে আলোচনার একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। দুই সরকারের মধ্যে যোগাযোগ ভালো আছে এটা দেখাবার একটা দৃশ্যমানতা বা অপটিক্সের দিক থেকে এটা একটা কূটনৈতিক বিষয়। দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতের নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তন্ময়, সেই সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগ এবং জ্বালানি সহ নানা বিষয়। এবং একই সঙ্গে বিশ্লেষকরা বলছেন যে নতুন চুক্তি বাস্তবায়নের থেকে জরুরি হচ্ছে পূর্বে যেসব অঙ্গীকার করা ছিল সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন। দর্শক, সান্ধ্যবাজারের আয়োজনে আপনাদের নিয়ে জানাবো বিস্তারিত। এই কন্যাতে পানি আসি আমরা কষ্ট হয় সারাদিন ধরে বাচ্চা কাচ্চালে উপার ওখান পর্যন্ত কোনো খেয়ার কোনো খবর নাই। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ভারতের অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আশঙ্কা করছি। আগামী 72 ঘন্টায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা সুরমা, কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। তন্ময়, সিলেট এবং সুনামগঞ্জে বৃষ্টি কমেছে ঠিকই, কিন্তু বানভাসী মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু এখনো কমেনি এবং পানি বাড়ায় হবিগঞ্জ ও মৌলভীবাজারের নতুন নতুন এলাকাগুলো কিন্তু প্লাবিত হচ্ছে। এবং সিলেট সহ দেশের উত্তরাঞ্চলে বারবার এমন বন্যা পরিস্থিতির কারণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে হাজারো মানুষকে। একই সঙ্গে কোটি কোটি টাকার যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোরও খুব একটা সুফল কিন্তু মিলছে না। ঘর দর ভেঙে গেছে, হাঁস মুরগি গরু বাছুর নিয়ে আমার কাছে যেগুলো ছিল তখন একটা গরু ছিল তাও শেষ হয়ে গেছে। 22 সালে আমার ঘরের ভিতরে আমি থাকতেছিলাম, কিন্তু 24 সালে বর্তমানে আমি ঘরের ভিতরে থাকতে পারি নাই। অতি দ্রুত সিগন্যালগুলো আমাদের কন্ট্রোল সেল থাকবে, সেখানে এই জিনিসগুলো পৌঁছে যাবে, সেখান থেকে অতি দ্রুত বিভিন্ন জায়গায় নির্দেশনা পৌঁছে যাবে কার কি করা উচিত। বন্যা আসার অনেক আগেই রাষ্ট্র যে বরাদ্দ দেয় সেই বরাদ্দ ধরে নদী শাসন এবং নদী তীরবর্তী মানুষের মঙ্গলের জন্য বাঁধসহ যেই কাজগুলো সেগুলো করা উচিত। এ নিয়েও জানাবো বিস্তারিত, তবে শুরুতেই প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গ। দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর। বাংলাদেশ সময় বিকেল 4:30টায় দিল্লিতে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং। এ সময় ভারতে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। দেশটির ঐতিহ্যবাহী নাচের সঙ্গে প্রধানমন্ত্রীকে বরণ করা হয়। শেখ হাসিনার এ সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ পর্যায়ের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিনিধি পর্যায়েও হবে আলোচনা। সফরকালে উভয় দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। এছাড়া একটি সম্ভাব্য বাণিজ্যিক চুক্তির বিষয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী, 3 বাহিনীর প্রধান সহ দেশের শীর্ষ কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানাতে চাই সহকর্মী হাসিব বিল্লাহকে। হাসিব, আমরা প্রধানমন্ত্রীর সফর নিয়ে কথা বলছিলাম এবং আজ বাংলাদেশ সময় বিকেল 4:30 নাগাদ তিনি নয়াদিল্লিতে পৌঁছেছেন। জানতে চাই, ভারতের নতুন নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো দেশের সরকার প্রধান সে দেশটি সফরে গিয়েছেন। সেই সফরটি আসলে কতটুকু তাৎপর্যপূর্ণ হবে জানাবেন। মিম,
বাংলাদেশের সরকার প্রধানকে প্রথম আমন্ত্রণ জানিয়েছেন ভারতের নতুন সরকার প্রধান। অবশ্যই এই সফরটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের একটি দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা দেখে এসেছি। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় এই আওয়ামী লীগ বিশেষ করে 15 বছরে ভারতের সঙ্গে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে, চুক্তি হয়েছে, বাংলাদেশের বিভিন্ন স্বার্থ হাসিল হয়েছে এবং বিশেষ করে এটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটি সুসম্পর্ক রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাই যে গত 10 দিন আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গিয়েছিলেন মূলত শুভেচ্ছা জানাতে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে। ঠিক এবার রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, তো এবার কিন্তু বেশ কিছু চুক্তি সমঝোতা হবে। বিশেষ করে আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে বেশ কিছু বাংলাদেশের স্বার্থ আদায় করেছে। বিশেষ করে আমরা যদি বলি বিশাল একটি সমুদ্র অঞ্চল বিজয় হয়েছে বাংলাদেশের শান্তিপূর্ণভাবে, ছিটমহল সেগুলো বাংলাদেশ সুবিধা আদায় করেছে, 3 বিঘা করিডোর বিনিময় হয়েছে। এছাড়াও অর্থনৈতিক এবং জ্বালানি নানান বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। বাংলাদেশ বা দুই দেশের সঙ্গে বেশ তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে আমরা যদি জানাতে চাই, বাংলাদেশ সরকার প্রধান এবং ভারতের সরকার প্রধান কিন্তু 2-1 বছর পরই দুই দেশ সফর করেন। আমরা যদি দেখাতে চাই যে শেখ হাসিনা কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে ভারত সফর করেন, যদিও সেই সফরটি কিন্তু মূলত G20 শীর্ষ সম্মেলন ছিল এবং সেখানেও কিন্তু মোদির সঙ্গে আলাদাভাবে বৈঠকও করেছেন শেখ হাসিনা। এবং তার আগে 2022 সালের সেপ্টেম্বরও শেখ হাসিনা দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন এবং নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছিলেন 2021 সালে, বাংলাদেশ যখন সুবর্ণ জয়ন্তী ছিল সেই সময়। এবং শেখ হাসিনা ঠিক তার আগের বছর, তার 2 বছর আগে 2019 সালে শেখ হাসিনা কিন্তু ভারত সফর করেছেন এবং নরেন্দ্র মোদিও কিন্তু সরকার গঠনের পর 2014তে যখন সরকার গঠন করে তারপরে কিন্তু 2015 সালে তারা এসেছেন। সুতরাং নরেন্দ্র মোদী সরকারের সঙ্গেও শেখ হাসিনা সরকারের বা আওয়ামী লীগ সরকারের একটা সুসম্পর্ক আমরা দেখেছি এবং যদিও সমালোচনায় নানান বিষয় উঠে আসে যে বাংলাদেশ দ্বিপক্ষীয় চুক্তিতে কতটুকু ভারতের স্বার্থ কি বাংলাদেশের স্বার্থ কতটুকু অর্জিত হলো, এই ব্যাপারগুলো কিন্তু বেশ আলোচনায় আসে। হাসিব, জানাবেন একটু যে এবারের যে সফর, সেই সফরে নিশ্চয়ই যেহেতু একেবারে প্রথমবারের মতো তিনি সফর করছেন নরেন্দ্র মোদী সরকার টানা 3য়বার ক্ষমতায় আসার পরে, কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পেতে যাচ্ছে এবং এই সফর নিয়ে বিশ্লেষক যারা রয়েছেন তারা আসলে কি বলছেন? এইবার সফরটাও যেহেতু বলছি বেশ গুরুত্বপূর্ণ। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি বিশাল বাণিজ্যের একটি সম্পর্ক রয়েছে। প্রতি বছর প্রায় 14-15 বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। বিশেষ করে বাংলাদেশ আমদানি করে খাদ্যপণ্য থেকে শুরু করে আরএমজি সেক্টরে বিভিন্ন পণ্য আমদানি করে, কিন্তু সে তুলনায় বাংলাদেশ কিন্তু খুব কম পরিমাণে রপ্তানি করে। সেই জায়গায় বাংলাদেশ এবার আরও চাইবে যেন এই বাণিজ্যের যে একটি অসম যে এই ঘাটতি, এটি যেন পূরণ হয়। বিশেষ করে বাংলাদেশ যদিও রপ্তানি পণ্য কম, কিন্তু ভারতের কিন্তু 2টি বাণিজ্যিক অঞ্চল দেওয়া আছে ভারতকে। বাংলাদেশ যে 100টি বাণিজ্যিক অঞ্চল করে দেওয়া হচ্ছে, তার মধ্যে ভারতকে 2টি দেওয়া আছে। তার মধ্যে সেগুলো যেন ইনভেস্ট করে, বিনিয়োগ যেন বাড়ানো হয়, এই ব্যাপারগুলো থাকবে। বিশেষ করে পেঁয়াজ আমদানি সহ আরও বিভিন্ন বিষয় যখন প্রয়োজন পড়ে বাংলাদেশের, তখন কিন্তু অনেক সময় সেই পণ্যগুলো আমদানি করতে পারে না, তখন বাংলাদেশের বাজারে একটি কৃত্রিম সংকট হয়, দাম বেড়ে যায়। এই ব্যাপারগুলো যেন আরও সহজ হয়, এই ব্যাপারগুলো থাকবে। একই সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, বিশেষ করে রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ, এই বিষয়গুলো তো অবশ্যই গুরুত্ব পাবে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্ট ব্যবহার করে যে ভারত যে সুবিধাটা নেয়, অর্থাৎ সমুদ্র থেকে যে পণ্য পরিবহন করে বাংলাদেশের স্থলসীমা ব্যবহার করে, পোর্ট ব্যবহার করে ভারত তার দেশে সেই পণ্য ব্যবহার করে বা পণ্য পরিবহন করে, এই সুবিধাটা কিন্তু বাংলাদেশ দিয়ে আসছে এবং রেল যোগাযোগ হচ্ছে। কিন্তু সে অনুযায়ী বাংলাদেশ কিন্তু সেই পরিমাণ সুবিধা কতটুকু পাচ্ছে, এই ব্যাপারগুলো অর্থাৎ বাংলাদেশ সুবিধা দেয়, কিন্তু সে অনুযায়ী বাংলাদেশ কতটা সুবিধা পাবে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আলোচনার বিষয় আছে। সীমান্ত হত্যা গুরুত্বপূর্ণ একটি দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু। প্রতিটি দেশে বিশ্লেষকরা বলছিলেন যে পৃথিবীর প্রতিটি দেশে সীমান্ত আছে এবং সীমান্তে বিভিন্ন অপরাধ হয়, চোরাচালান হয়, কিন্তু গুলি করার মতন ঘটনা ঘটে না এবং সীমান্তে হত্যার মতন ঘটনা ঘটে না। কিন্তু বাংলাদেশে এবং ভারতের যে বিশাল একটি সীমান্ত রয়েছে, বলা যায় প্রায় 3 ভাগই ভারতের সীমান্ত, সেখানে বাংলাদেশের বা নাগরিককে ভারতের সীমান্তরক্ষী বাহিনী যখন গুলি করে হত্যা করে, তখন কিন্তু এটি খুবই বাংলাদেশের জন্য
বাংলাদেশের নাগরিকদের জন্য এটি চিন্তার বিষয় এবং এর সঙ্গে বিশ্লেষকের মতামত রয়েছে। বিশ্লেষকদের কাছ থেকে আমরা শুনেছি এই বিষয়গুলো তারা বলেছেন, বিশেষ করে তিস্তা এবং বাণিজ্য বিষয়ে আমরা তাদের সঙ্গে তাদের বক্তব্য শুনতে চাই। বিশেষ করে এম হুমায়ুন কবির, তিনি কূটনীতিক, সাবেক কূটনীতিক, তার কথা আমরা শুনতে চাই বিষয়ে। ভারতের বাজারে আমাদের যদি সুযোগ সুবিধা যেটুকু থাকা বা যেটুকু আমাদের পাওয়ার উচিত বা পাওয়ার সুযোগ আছে সেটাকে যাতে আমরা সদ্ব্যবহার করতে পারি, তার জন্যে নীতিগত সহায়তা ভারতের দিক থেকে আমরা প্রত্যাশা করি। আমাদের এখানে রপ্তানিযোগ্য পণ্যেরও ঘাটতি আছে, এটাও আমরা মানছি, কিন্তু সেই জায়গায়ও ভারতীয় বিনিয়োগ কিন্তু আমার এখানে সেই পণ্য বহুমুখীকরণের কাজটাকে সহজ করতে পারে। নতুন বিষয় নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ার চাইতে যে বিষয়গুলোতে আমাদের অঙ্গীকার ইতিমধ্যেই আছে সেই বিষয়গুলো সম্পন্ন করাই আমার মনে হয় এখনকার প্রেক্ষাপটে জরুরি। এখন দেখার বিষয়টা হলো যে তিস্তা সংকট নিরসনে প্র্যাকটিক্যালি ভারত বাংলাদেশ একসাথে কি কাজ করতে পারে। কারণ ঘুরে ফিরে সেখানে আসবে ফান্ডিংয়ের ইস্যুটা আসবে, সেইখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের বিষয়টা আসবে, সেইখানে নদী শাসনের বিষয়টা আসবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে এই মুহূর্তে মনে হয় না যে ইমিডিয়েট কোনো সলিউশন আসবে, বাট নিশ্চিতভাবেই এই বিষয়ে আলোচনার একটা সুযোগ আমি দেখতে পাচ্ছি। মিম, আসলে ওনারা বলছেন যে তিস্তা বাংলাদেশের একটি দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু, যেহেতু তিস্তার নদীর বা অববাহিকায় 2 কোটি মানুষের বসবাস, ভারত থেকে আমরা পানি পাই না, তাই বাংলাদেশ সমাধান হয়নি। তাই চীন আগ্রহ দেখিয়েছে যে তিস্তা এখানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার, কিন্তু সেটি ভারত আবার বলছে যে তারাও এখানে সহযোগিতা করতে চায়। অর্থাৎ ভারত চাচ্ছে না যে চীন এখানে চীন যেন কোনো বড় প্রকল্প করে বাংলাদেশে। তো এইটা নিয়ে কিন্তু একটি দীর্ঘ বিতর্ক রয়েছে। তো এটার কি সমাধান হবে সেটি কিন্তু কালকে বোঝা যাবে। এবং বাংলাদেশের সঙ্গে বলা হচ্ছে ভালো সম্পর্ক, আসলে ভালো সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আসলে কি পরিমাণ দাবি আদায় করতে পারছে, স্বার্থ আদায় করতে পারছে, এটি কিন্তু এবারে নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হবে। এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফরে কিন্তু আমাদের সহকর্মী দেবরাজ দেবও রয়েছে। দেবরাজ দেবের সঙ্গে নিশ্চয়ই আমরা যুক্ত হব। আপনাকে এই পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মিম। আমরা আসলে হাসিবের কাছ থেকে শুনছিলাম দ্বিপক্ষীয় বৈঠকে আসলে কি কি বিষয় গুরুত্ব পেতে যাচ্ছে এবং কোন কোন বিষয়গুলো আসলে প্রাধান্য পাচ্ছে, কূটনৈতিকদের কথা কি রয়েছে, সে বিষয়গুলোর বিস্তারিত আমরা জানছিলাম। এবারে একদমই ভিন্ন প্রসঙ্গে কথা বলতে চাই, যেটি আমরা সান্ধ্যবাজারের শুরুতেই বলেছি, যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বন্যা পরিস্থিতির খবর। বানের জলে সিলেট অঞ্চলের যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত ভেসে যাচ্ছেন, কারণ বানভাসী মানুষের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু কোনোভাবেই কমেনি। বৃষ্টি কমেছে সেটা ঠিক, সীমাহীন দুর্ভোগে 4টি জেলার পানিবন্দী 20 লাখ মানুষ আটকে রয়েছেন। এবং সিলেট ও সুনামগঞ্জে বৃষ্টিপাত কমলেও সেই মানুষদের যেটি বলছিলাম যে আসলে যেই দুর্ভোগের দিনগুলো তারা পার করছেন সেই দুর্ভোগ কিন্তু কাটছে না কোনোভাবেই। এবং সময় যত গড়াচ্ছে হয়তো পানি কিছুটা কমে আসছে, কিন্তু ক্ষয়ক্ষতির যে পরিমাণ রয়েছে মিম সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে, কারণ পানি কমে আসার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে মৌলভীবাজার এবং হবিগঞ্জের কথা যদি আমরা বলি, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে, এতে প্লাবিত কিন্তু হচ্ছে নতুন নতুন এলাকা। সহকর্মীদের তথ্য ছবিতে আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসতে চাই। পানির স্রোতে ভাসছে পুরো এলাকা, রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলের মাঠ ও মাছের ঘের এখনো পানির নিচে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, ছাতক, তাহিরপুর সহ 7 উপজেলার 1018টি গ্রাম ভাসছে বানের জলে। গেল 5 দিন ধরে তলিয়ে আছে ফসলি জমি, পানিবন্দী রয়েছেন জেলার 6.5 লাখ মানুষ। জেলা সদরের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন তাহিরপুর উপজেলার। তবে কিছুটা পানি কমেছে পৌর শহরের তেঘুরিয়া, আরপিন নগর, বড়পাড়া সহ কয়েকটি এলাকায়। প্রতি বছর হয়তো পানি খেতে আমরা করে তো গড় দর টাকা যায় না গেছে বারে আস্তে গল লইয়া গেছে বাদে বাঙ্গা টাঙ্গা ঠিন থুক হইয়া আমরা বেড়া দিছি, বেড়া দিয়ে রইছি। ও কন্নাতে এই কন্নাতে পানি আছে, আমরা কষ্ট হয়। এদিকে বন্যার পানি থেকে রক্ষা পেতে যেসব মানুষ ছুটে গেছেন আশ্রয় কেন্দ্রে, ভোগান্তিতে পড়েছেন তারাও। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দিন ধরে বাচ্চা চালে উপাস, ওখান পর্যন্ত কোনো খেয়ার কোনো খবর নাই। কালকে আমরা এরা বাদ দিছুন, আর আজকে অতক্ষণ পর্যন্ত সময় হয়েছে কোনো কিছু আসে না। এদিকে টানা 5 দিনে সীমাহীন ভোগান্তির পর পানি কিছুটা কমতে শুরু করেছে সিলেটে। 13 উপজেলায় পানি কমায় দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙে গেছে সড়ক, ভেসে গেছে মাছের ঘের। তবে এখনও পানিতে নিমজ্জিত মহানগরীর যতরপুর,
উপশহর, মেন্দিবাগ ও ঘাসিটুলা এলাকা। চতুর্দিক দিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, লাকড়ি, হাঁস, মুরগি অনেকখানে চলে গেছে। বিশ্বাস করবেন না কত কষ্টে আছে, শুধু আমি নয়, আমার মতো হাজার হাজার পরিবার কোম্পানিগঞ্জে প্রতি বছর একবার। 22 সালের বন্যার চেয়ে 24 সালের বন্যা কম নয়। শুক্রবার সকালে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। বলেন, সিলেট ও সুনামগঞ্জকে বন্যার কবল থেকে রক্ষা করতে দ্রুতই নদীতে ড্রেজিং কার্যক্রম চালানো হবে। সুরমা নদীতে 15 কিলোমিটারে 12 কিলোমিটার আমাদের ড্রেজিং হয়ে গেছে। এটা ছাড়াও সামগ্রিকভাবে আমরা সুরমা, কুশিয়ারা নদী আমরা ড্রেজিং করব এবং এটা ছাড়াও সুনামগঞ্জে 20টি নদী আমরা ড্রেজিং করব। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে হবিগঞ্জে। কুশিয়ারা নদীর বাঁধ উপচে প্রবল বেগে পানি প্রবেশ করছে নবীগঞ্জ উপজেলায়। প্লাবিত হয়েছে ইনাদগঞ্জ, দীঘলবাগ ও আউশকান্দি ইউনিয়নের 25টি গ্রামের অন্তত 40,000 মানুষ। এখন পর্যন্ত 9টি আশ্রয় কেন্দ্রে 1000 মানুষ ঠাঁই নিলেও অধিকাংশ মানুষ ভোগান্তি নিয়েই রয়েছেন নিজ বাড়িতে। এর মাঝে তো রোজগারও নাই, খানি বনিরও বড় চড়াশোনা করে বাচ্চা বাচ্চা লইয়ারি বড় জ্বর মাঝে টানাটনির মাঝে আমরা আছি। পানির মাঝে আসলাম আকু আইসি মার আসা তারপর 3-4 দিন। থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে মৌলভীবাজারে। এতে মনু, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী উপচে পানি ঢুকছে লোকালয়ে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলা সদর, রাজনগর, বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলা। আমার 3 জন বাচ্চা আছে, এটা লইয়া একটা রুমের মাঝে আছি, একটা রুম ওই আর পাশের ঘর আমার পানি, চুলার মাঝেও পানি। আমাদের রাস্তার ভিতরে কোমর পানি, আমরা খুব আর্থিক অবস্থা খারাপ। আমরা বাচ্চা বাচ্চা একবেলা খাইতে পারে আর একবেলা খাইতে পারেন না। উপজেলার সূত্র ছাড়া সব পানির নিচে, যে রাস্তাঘাটও পানির নিচে। এর আগে 2022 সালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগে শুধুমাত্র কৃষি ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছিল প্রায় 2,500 কোটি টাকার। শামীমা রহমান শাম্মী, এখন। তবে আমরা প্রতিবেদনের সামনের প্রতিবেদনে দেখছিলাম, কিন্তু সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই এলাকার মানুষ, যার জেলার মানুষ প্রায় 20 লাখ মানুষ রয়েছেন, তারা কিভাবে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং তাদের যে আসলে দুর্ভোগের সীমানে, সেই চিত্রগুলোই কিন্তু দেখছিলাম। এবং যখন বন্যা পরিস্থিতির মতো এরকম ঘটনাগুলো যখন ঘটে, সারা দেশে কিন্তু এর এক ধরনের প্রভাব পড়ে। কী ধরনের প্রভাব পড়ে সেই গল্পটা এবারে জানাবো। একটি বন্যা হাজারো মানুষের করুণ গল্পের নতুন তথ্য, এমনকি ওলট পালট করে দেয় রাষ্ট্রের অর্থনীতির হিসেব নিকেশও। সময় যত যাচ্ছে বন্যার প্রকোপ ততই বাড়ছে বাংলাদেশে, বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণও। সরকারও হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে বন্যা নিয়ন্ত্রণে, তারপরেও মিলছে না স্বস্তি। কেন এমন পরিণতি? সমাধানটাই বাকি। বিস্তারিত দেখুন মইনুল ইসলাম মঞ্জু, আমিরুল বাপ্পি, শম্পা বিশ্বাস ও গুলজার আহমেদের। ঘর দর ভেঙে গেছে, হাঁস, মুরগি, গরু বাছুর নিয়ে আমার কাছে যেগুলো ছিল, তখন একটা গরু ছিল, তাও শেষ হয়ে গেছে। কামাল হোসেনের মতো সিলেট অঞ্চলের বন্যাপীড়িত জেলাগুলোর হাজারো মানুষের গল্পের ধরন একই রকম। বিশেষ করে সুনামগঞ্জে কেউ হারিয়েছে সম্পদ, কেউ বা তার শেষ সম্বল পালিত পশু। বন্যা হলে যে দুর্ভোগ বা দুর্যোগ দেখা দেয় তা কেবল ভুক্তভোগীরাই অনুভব করতে পারেন। চলমান বন্যায় এখনও
খাদ্য, বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ। এই অবস্থা নিত্য বছরের। ঘরের ভিতরে বর্তমানে আছে আপনি 8 ফুট এখানে আমরা এই সমস্যা। বন্যা হঠাৎ করে চলে আসছে, আমরা গাড়ি ঘোড়া নিয়ে বাড়িতে পারতেছি না, গাড়ি ঘোড়া পানির স্থলে খাওয়া খাদ্য অনেক সমস্যা হয়েছে। এই বন্যাতে আরো আগে বেশি বন্যা। 22 সালে আমার ঘরের ভিতরে আমি থাকতেছিলাম, কিন্তু 24 সালে বর্তমানে আমি ঘরের ভিতরে থাকতে পারি নাই। পার্শ্ববর্তী তো আর অবস্থা অনেক খারাপ, আপনার সীমন্তলা, নোয়াগাঁও, আমার ডিস্ট্রিক্ট বাড়ি, ফেদারবাড়ি, এর অবস্থা খুবই খারাপ। এই অঞ্চলের মানুষকে বন্যা থেকে রেহাই দিতে 2022 সালের বন্যার পর 129 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। এর আগে 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রায় 2000 কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে সিলেট সিটি কর্পোরেশন। বিশাল পরিমাণ টাকা ব্যয়ের পরেও নগরীর জলাবদ্ধতা নিরসন ও বন্যার অবসান ঘটানো যায়নি। ফলশ্রুতিতে পানি উন্নয়ন বোর্ড বলছে, শুধু নদী খনন বা তীর রক্ষা বাঁধ নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে না। দরকার সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ। শুধু পানি নির্ভর না, এখানে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিডি, তারপর হচ্ছে আপনার সিটি কর্পোরেশন, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে, ইভেন স্থানীয় জনগণ, সবাইকে এগিয়ে আসতে হবে। অর্থাৎ হাইয়েস্ট ফ্লাড লেভেল নিয়ে সবাইকে আমার এখন কনসার্ন হতে হবে। প্রাকৃতিক দুর্যোগের কাছে মানুষের শক্তি সীমাবদ্ধ হলেও এই বিজ্ঞানের যুগে শুধুমাত্র প্রকৃতির উপর ভরসা করে বসে থাকা কোনোভাবেই কাম্য নয়। পৃথিবীর উন্নত দেশগুলো বিজ্ঞানের সাথে বুদ্ধির সমন্বয় ঘটিয়ে বন্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও তা সম্ভব বলছেন বিশ্লেষকরা। সেন্সরি বলে দিচ্ছে যে হ্যাঁ পানি আসছে, অমুক পয়েন্টে আছে, এতটুকু বৃদ্ধি পাচ্ছে, এই জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে হবে। অতি দ্রুত সিগন্যালগুলো আমাদের একটা কন্ট্রোল সেল থাকবে, সেখানে এই জিনিসগুলো পৌঁছে যাবে, সেখান থেকে অতি দ্রুত বিভিন্ন জায়গায় নির্দেশনা পৌঁছে যাবে কার কি করা উচিত। সিলেট অঞ্চলে এবার দ্বিতীয় দফার বন্যায় ইতোমধ্যে প্রায় 20 লাখের মতো মানুষ পানিবন্দী হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে তুলে ধরতে পারেনি সরকারি কোনো দপ্তর। সিলেটের বন্যা ছাড়িয়ে এরই মধ্যে নদ নদীর 2 কূল উপচে নিম্নাঞ্চল ডুবছে উত্তরের জেলা কুড়িগ্রামেও। বন্যার চোখ রাঙানি নতুন করে ভাবিয়ে তুলছে সেখানকার জনপদকে। কুড়িগ্রামের বন্যার সার্বিক অবস্থা জানাবেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জুর। বন্যা সমতলে অবস্থিত কুড়িগ্রাম জেলা, যার ফলে এই জেলায় বন্যা কোনো আকস্মিক ঘটনা নয়। প্রতি বছর কম বেশি এখানে বন্যা হয়ে থাকে। তো এখানে যে বন্যা হয়ে থাকে তার মধ্যে রয়েছে কখনো আকস্মিক বন্যা হয়, কখনো বিলম্বিত বন্যা হয়, কখনো আবার এই বন্যা দীর্ঘস্থায়ী হয়, আবার কখনো এটি স্বল্পমেয়াদীও হয়ে থাকে। তো এবারেও কিন্তু বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। প্রতি বছর বর্ষা এলেই এখানকার মানুষের কাছে নদী ভাঙন ও বন্যা তাদেরকে গম্ভীর ও বিষণ্ণ করে তোলে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও জিঞ্জিরাম এই 5 আন্তঃসীমান্ত নদী সহ 16টি নদী কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় বৃষ্টি আর উজানের ঢলে বছরে একাধিকবার বন্যা আঘাত হানে। এবারও নদ নদীতে পানি বাড়া অব্যাহত থাকায় বন্যার আশঙ্কায় জেলার অধিকাংশ মানুষ। সাম্প্রতিক কয়েক বছরে অন্তত 30টি বন্যা হয়েছে জেলাটিতে। সেই সাথে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন 12,000-এরও বেশি পরিবার। অথচ বন্যা প্রতিরোধ এবং ভাঙন রোধে হাজার কোটি টাকা খরচ হলেও ফলাফল নেই বললেই চলে। বন্যা আসার অনেক আগেই রাষ্ট্র যে বরাদ্দ দেয় সেই বরাদ্দ ধরে নদী শাসন এবং নদী তীরবর্তী মানুষের মঙ্গলের জন্য বাঁধসহ যেই কাজগুলো সেগুলো করা উচিত। বন্যা নিয়ন্ত্রণের নামে বিগত 10 বছরে স্থায়ী ও অস্থায়ী প্রতিরক্ষা কাজে কয়েক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে 2187 কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের ডান ও বাম তীরে প্রায় 57 কিলোমিটার এলাকা জুড়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ সহ আরও কয়েকটি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নদী তীর সংরক্ষণমূলক কাজ পার্মানেন্টলি সিসি ব্লক দ্বারা করা হচ্ছে। এর মাধ্যমে আমরা নদী ভাঙন রোধে কুড়িগ্রামকে রক্ষা করতে পারবো। স্থায়ী প্রতিরক্ষা বাঁধের পাশাপাশি ড্রেজিংটা এখন শুরু হয়েছে এবং সেটি জেলা প্রশাসন পক্ষ থেকে আমরা সেটি তদারক করছি এবং ভবিষ্যতে ড্রেজিং কার্যক্রম যেন আরও বেশি হয় সে ব্যাপারেও আমরা তৎপর আছি। কুড়িগ্রামের উপর দিয়ে বয়ে চলা তিস্তার তীরে
অন্য দুই জেলা নীলফামারী আর রংপুরও সমান ক্ষতিগ্রস্ত হয় বন্যার করাল থাবায়। সেই খবরাখবর জানাবেন সহকর্মী আমিরুল বাপ্পি। ভারতের সিকিম থেকে নেমে আসা তিস্তা বাংলাদেশের নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলা ছুঁয়েছে। সারা বছর লাখো মানুষ এর থেকে উপকার পেয়ে আসছে, কিন্তু বন্যার সময় দুর্ভোগের যেন শেষ নেই। এই বন্যা নিয়ন্ত্রণের জন্য রংপুর বিভাগে 13টি প্রকল্পে প্রায় 6,500 কোটি টাকার প্রকল্প চলমান থাকলেও কতটুকু ফল ভোগ করছে এসব নদী তীরবর্তী মানুষ? তিস্তা অঞ্চলের মানুষজন বলছে তারা মোটেও কোনো রকমের সুবিধা পাচ্ছে না এখান থেকে। বরাবরই তারা দোষারোপ করছেন এখানকার কর্মকর্তাদেরকে। রংপুর আর নীলফামারীর জন্য তিস্তা বেদনাবিদুর কোনোই এক মহাকাব্য। প্রতি বছর উজান থেকে নেমে আসা পানির ঢলের সাথে হাজার হাজার টন যে পলি বয়ে নিয়ে আসে, তাতে তিস্তার পেট একেবারেই পরিপূর্ণ হয়ে যায়। নষ্ট হয় জমি, বাড়িঘর, এমনকি কখনো কখনো বিলীন হয় জমিজমা। আর্থিক ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় বছরে বছর। বন্যার ক্ষতি নিয়ন্ত্রণ করতে পানি উন্নয়ন বোর্ড রংপুর বিভাগে 13টি প্রকল্পে প্রায় 6,500 কোটি টাকার কাজ করেছে। এর মধ্যে নদী তীর সংরক্ষণ 134 কিলোমিটার, নদী খাল খনন 1600 কিলোমিটার, বাঁধ মেরামত বা নতুন বাঁধ তৈরি 247 কিলোমিটার। তবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যার সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কর্মকর্তারা। যে জায়গাগুলোতে বন্যার পানি ঢুকলে একটা বড় সংখ্যক মানুষ এফেক্টেড হবে বা অর্থনৈতিক কর্মকাণ্ড, যোগাযোগ ব্যবস্থাগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হবে, সেই জায়গাগুলোকে কিন্তু আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দ্বারা সুরক্ষিত করেছি। অঞ্চলভিত্তিক দুর্যোগ মোকাবেলায় সরকারের খরচের তালিকা বিশাল পর্যায়ের হলেও তার সুফল পাচ্ছে কি ভুক্তভোগীরা? সে তথ্য জানাবেন সহকর্মী শম্পা বিশ্বাস। পানি উন্নয়ন বোর্ডের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত দেশে 954টি প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি। এছাড়া বর্তমানে দেশে 100টি প্রকল্প চালু রয়েছে তাদের। নদীর তীর সংরক্ষণ, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, নদী ড্রেজিং এবং ভূমি পুনরুদ্ধার সহ বিভিন্ন উন্নয়নে প্রকল্প নেয় পানি উন্নয়ন বোর্ড। তবে এত প্রকল্পের পরেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতির একটুকু উন্নতি হয়নি, বরং প্রায় প্রতি বছরই এই দুর্যোগের কবলে পড়ে দেশবাসী। স্বাধীনতার আগ থেকেই কার্যক্রম শুরু হয় পানি উন্নয়ন বোর্ডের। বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প বাস্তবায়ন করে কৃষি ও মৎস্য সম্পদের উৎপাদন বাড়াতে কাজ শুরু করে সংস্থাটি। 65 বছরের দীর্ঘ ইতিহাসে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখন পর্যন্ত 954টি প্রকল্প বাস্তবায়ন করেছে, যা প্রকল্পের প্রস্তাবিত মোট ব্যয় ছিল 18,209 কোটি টাকা। বর্তমানেও 100টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে সামনে বন্যা নিয়ন্ত্রণে মহাপরিকল্পনার কথা জানান কর্মকর্তারা। প্রতি বছরই যেহেতু বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণ পলি নেমে আসে, সেহেতু এখানে একটা মেইনটেনেন্স ড্রেজিং এর প্রয়োজন প্রতি বছরই। সিলেট অঞ্চলে আমাদের বিভিন্ন পরিকল্পনার আওতায় এখন বর্তমানে বাঁধ নির্মাণের, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিকল্পনা আছে। বিস্তৃত হাওর অঞ্চলে বাঁধ নির্মাণ করলে সেটি আবার হাওরের জীব বৈচিত্র্য এবং পানির যে প্রবাহ বা পরিবেশগত ভারসাম্য সেটা আবার বিনষ্ট করতে পারে। বছর বছর নতুন নতুন পরিকল্পনা, মহাপরিকল্পনা, সবই যেন তুচ্ছ এই বন্যার কাছে। এক বছরের বন্যার ক্ষয়ক্ষতি ছাড়িয়ে যায় পরের বছর, মিলে নতুন আশ্বাস, তারপর আবার সেই বন্যা, সেই দুর্ভোগ, সেই ক্ষতি। বন্যায় চর, দ্বীপচর সহ নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় এবং এর ফলে ক্ষতিগ্রস্ত হয় ফসলের ক্ষেত, বাড়িঘর এবং দুর্ভোগও পড়েন এখানকার মানুষ, যার ফলে তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করেও পাচ্ছেন না। দারিদ্রতা তাদের পিছু ছাড়ছে না। বন্যা একটি প্রাকৃতিক বিষয়। উজান থেকে নেমে আসা ঢলে যে বন্যার সৃষ্টি হয়, বিশেষজ্ঞরা বলছেন যদি এটাকে ঠিকঠাক পরিকল্পনা মাফিক কাজে লাগানো যায় তবে তা অভিশাপ নয়, বরং আশীর্বাদ হয়ে আসবে। বন্যার সাথে যে হাজার হাজার টন পলি আসে, সেটাকে যদি কৃষি জমির উপর দিয়ে প্রবাহিত করা যায়, তাহলে একদিকে যেমন নদীর ওপর থেকে চাপ কমবে, অন্যদিকে কৃষি জমিতে বাড়বে উর্বরতা, আর তার ফলে বছরের বাকি সময়টা ভরে উঠবে ফলে ফসলে।
দেশে প্রায় প্রতি বছরই বন্যা হয়। এসব বন্যায় কৃষি, শিক্ষা, মৎস্য এবং পর্যটন খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই যেমন গত বছর বান্দরবানে যে বন্যা হয় সেখানে সরকারি হিসাবে প্রায় 700 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বিভিন্ন সময় এসব ক্ষয়ক্ষতির সঙ্গে যুক্ত হয় না প্রান্তিক হিসাব, যা যুক্ত হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যেতে পারে কয়েক হাজার কোটি টাকা। দেশে প্রতি বছর নদ নদী খনন এবং বাঁধ নির্মাণে ব্যাপক অর্থ ব্যয় হলেও আশানুরূপ ফলাফল না হওয়ায় সরকারের বন্যা ব্যবস্থাপনায় আরও মনোযোগী এবং টেকসই পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে মন্তব্য সংশ্লিষ্টদের। শান্তবাজারের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। ঈদের ছুটি শেষে সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম AK খান রোডের বাস টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন হোসেন জিয়াদ এবং বরিশাল নদী বন্দরে রয়েছেন অমিত হাসান। সরাসরি যুক্ত হচ্ছে আমরা তাদের সঙ্গে। শুরুতেই আমরা যাব অমিতের কাছে। অমিত, লঞ্চ ঘাটে ভিড় কেমন দেখছেন এবং কোন লঞ্চে এমন দেখতে পেরেছেন কিনা যে অতিরিক্ত যাত্রী নিয়ে তারা আসছেন কিংবা অতিরিক্ত ভাড়া যাত্রীদের কাছ থেকে আদায় করছেন? বরিশালে গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু ভিড় বেশি দেখা যাচ্ছে বরিশাল নদী বন্দর, এবং বিকেল থেকেই আমরা দেখছি যে নদী বন্দরে মানুষ প্রবেশ করছেন এবং কর্মস্থলের উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা করছেন। এবং বরিশাল থেকে আজকে কিন্তু গতকালকে এর তুলনায় অনেকগুলো লঞ্চ বাড়ানো হয়েছে। গতকালকে 7টি লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, আজকে কিন্তু 12টি লঞ্চ রাখা হয়েছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার জন্য। এবং যাত্রীদের চাপও বেশ ভালো রয়েছে বলে জানিয়েছেন এখানকার যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তারা, এবং আগামীকালকেও কিন্তু এরকম চাপ আসলে থাকবে বলে তারা জানিয়েছেন। এবং কোনো লঞ্চেই কোনো কেবিন ফাঁকা নেই, এবং লঞ্চের সামনের যে জায়গাগুলো সেগুলোও কিন্তু ইতিমধ্যে আসলে মানুষ বসে পড়েছে যা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিংবা কর্মস্থলে ফেরার জন্য। তো বরিশাল থেকে আজকে বিকেল থেকেই ভিড় দেখা যাচ্ছে। এখনও যদি দেখাই যে লঞ্চ টার্মিনালে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে, সবাই কিন্তু আসলে কর্মস্থলে ফেরার জন্য সেই বিকেল থেকেই লঞ্চ টার্মিনালে প্রবেশ করছেন এবং লঞ্চগুলোতে প্রবেশ করছেন। তবে BIWT কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তাদের সার্বক্ষণিক তদারকি রয়েছে যাতে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু বরিশাল নৌ পুলিশ, কোস্টগার্ড তারাও কিন্তু তদারকি চালাচ্ছেন। এবং জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা বলছেন যে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করবে না, এটি থেকে তারা কিন্তু তদারকি করছেন। এবং লঞ্চগুলোতে আমরা দেখেছি এখন পর্যন্ত কোনো লঞ্চেই কিন্তু অতিরিক্ত যাত্রী বহন করা হয়নি। তবে আগামীকালকেও এই ভিড়টি থাকবে, এবং বরিশাল থেকে আজকে 12টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা করছে এবং ঝালকাঠির একটি লঞ্চ যুক্ত হবে এই যাত্রায়। এবং আরও একটি লঞ্চ কিন্তু অতিরিক্ত রাখা হয়েছে, যাত্রী চাপ বাড়লে সেক্ষেত্রে কিন্তু সেই লঞ্চটিও আজকে বরিশাল ত্যাগ করবে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো বরিশাল নদী বন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মিম, এবার যাব চট্টগ্রামে হোসেন জিয়াদের কাছে। জিয়াদ, বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং টিকিট সংগ্রহে তাদের কোনো অভিযোগ কিংবা ভোগান্তি পোহাতে হচ্ছে কিনা? মিম, প্রিয়জন কিংবা স্বজনদের সাথে আসলে ঈদ আনন্দ ভাগাভাগি করা এক ধরনের সৌভাগ্যের ব্যাপার। সেই সৌভাগ্যে যারা অংশীদার হয়েছিলেন, গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে যারা প্রিয়জনের সাথে কাটিয়েছেন, তারা কিন্তু আবারও এই কর্মব্যস্ত শহরে ফেরত আসতে শুরু করেছেন। এবার কাজে যোগ দেওয়ার পালা মূলত। যারা একটি দিন বাড়তি ছুটি কাটিয়েছেন তারাই আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবারের মধ্যে এই কর্মব্যস্ত শহরে, কোলাহলের শহরে আবারও ফেরত আসছেন। আমরা চট্টগ্রামে যে জায়গাটিতে আছি এটি AK খান মোড়। এখানে একেবারে ঢাকা সহ পুরো উত্তরবঙ্গ এবং কুমিল্লা আশেপাশের যে চট্টগ্রামের উপজেলাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে মানুষ মূলত শহরের দিকে আসছে। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইন, সারা দেশ থেকে আসা যানবাহনের দীর্ঘ লাইন এখানে, এবং
মানুষ নামছে, বেশ ব্যাপক ভিড় আছে এই ধরনের জায়গাগুলোতে। আপনি হয়তো দেখছেন যে বাসের পাশাপাশি যে ছোট ছোট ট্রাকে করেও কিন্তু আশেপাশের উপজেলাগুলো থেকে মানুষ প্রবেশ করছে। এই চিত্র আসলে বলে দেয় যে ভোগান্তি কেমন, কিংবা আপনি যে প্রশ্ন করেছিলেন যে টিকিটের চাপ আসলে কেমন, সেটি নিশ্চয়ই বোঝা যায় যখন এই ছোট ছোট ট্রাকে করেও মানুষকে শহরে প্রবেশ করতে হয়। এখানে আপনি নিশ্চয়ই দেখছেন সারা দেশ থেকে আসা যানবাহনের, বিশেষ করে বাসের দীর্ঘ সারি আসলে এই ধরনের প্রবেশ মুখগুলোতে এখন জনস্রোত বলা যায় শহরের দিকে আসছে। ছোট ছোট সিএনজিগুলো কিংবা ছোট ছোট যানবাহনগুলো দেখতে পাচ্ছেন যে এই জায়গা থেকে তারা আসলে বিভিন্ন শহরের যে বিভিন্ন অলিগলি কিংবা যার যার বাসা পর্যন্ত এই ছোট ছোট যানবাহনগুলো পৌঁছে দিচ্ছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিশেষ করে সীতাকুণ্ড অংশে এসে তাদেরকে যানজটের কবলে পড়তে হচ্ছে। সেই সাথে টিকিটের যে ভোগান্তি সেটি তো রয়েছে, এবং অনেকে বলছিলেন যে বাড়তি ভাড়া দিয়ে মূলত তাদেরকে আসতে হচ্ছে। বেশ কিছু রুটে আমরা খবর নিয়ে দেখেছি যে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে এখানে। এই ছোট ছোট যে যানবাহনগুলো দেখছেন সেই যানবাহনও আসলে কম যান না, তারা বাড়তি ট্রিপ পাচ্ছেন আজ এই সময়টিতে, কিন্তু যেই জায়গায় তারা 140 টাকা ভাড়া হওয়ার কথা সেখানে 170-180 টাকা পর্যন্ত যাত্রীদের দিতে হচ্ছে। এক ধরনের এই যানবাহনগুলোরও বলা যায় যে এক ধরনের সংকট আছে। তো এই চাপ আরও মূলত আগামীকাল বা শনিবার পর্যন্ত থাকবে। আর চট্টগ্রামের বেলায় যদি বলি, শুধুমাত্র চট্টগ্রাম ফিরে আসা না, এই চট্টগ্রামেও অনেকে ঈদ করতে আসেন রাজধানী ঢাকা সহ সারা দেশ থেকে, তারাও কিন্তু একই সাথে ফিরে যাচ্ছেন। অর্থাৎ চট্টগ্রাম থেকে একটি দ্বিমুখী চাপ রয়েছে। তবে সড়কের পাশাপাশি রেলযাত্রা বেশ সুখকর, সেখানে কোনো ভোগান্তি কিংবা শিডিউল বিপর্যয়ের খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার সর্বশেষ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক সেবা নিয়ে আমরা তৈরি। বিআরবি হসপিটালস লিমিটেড, কাঙ্ক্ষিত সেবার ঠিকানা। শান্ত বাজার নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্ত বাজার। শুরু হলো হজের ফিরতি ফ্লাইট। প্রথম দিনে 10টি ফ্লাইটে ফিরবেন প্রায় 4000 হাজি। বিমানবন্দরে নেমে হজের সার্বিক ব্যবস্থাপনার সন্তোষ প্রকাশ করেন হাজিরা। প্রথম ফ্লাইটের যাত্রীদের বরণ করে নিয়ে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলেন, রোড টু মক্কার সুফল পাচ্ছে বাংলাদেশ। আর বিমানের এমডির আশা কোনো রকম জটিলতা ছাড়াই শেষ হবে হজের ফিরতি যাত্রা। নাইমাবির জানাবেন বাকিটা। সবেমাত্র দিনের আলো ফুটেছে। হৃদয় আর উর্মি দুই ভাই বোন ফুল হাতে দাঁড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এর আন্তর্জাতিক আগমনের গেইটে। অপেক্ষা মক্কা ফেরত বাবা মাকে অভ্যর্থনা জানানো। কিছুক্ষণ পরই এলো কাঙ্ক্ষিত সেই মুহূর্ত। বাবা মাকে পেয়ে আনন্দে চোখে পানি তাদের। আলিঙ্গনে ঘুচল 40 দিনের দূরত্ব। মনে হলো 1000 বছরের অপেক্ষার অবসান ফুরালো তাদের। যখন আব্বু আম্মু যাচ্ছিল তখন থেকে আমরা দিন গুনছিলাম যে আর 39 দিন বাকি, আর 2 দিন বাকি, আর 1 দিন বাকি। ভাষায় বলতে পারবো না, আমার লোম একদম দাঁড়ায় গেছে। জাস্ট 40 দিন। বাবা মায়ের চোখে মুখে তখনও লেপ্টে আছে আল্লাহর ঘর দেখার প্রশান্তি। বললেন হাজরে আসওয়াদে চুমু খাবার গল্প। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত স্থানগুলোতে যেন সন্তানরাও যেতে পারেন সেই দোয়াই করলেন। আমি কাবা শরীফে চুমা দিছি, হজরত আসওয়াদে চুমা দিছি। ওইটা ভাষা প্রকাশ করা যাচ্ছে না। সবাই যেন ভালো থাকে। শুক্রবার পৌনে 6টায় 417 হাজি নিয়ে ঢাকায় নামে হজের প্রথম ফিরতি ফ্লাইট। তার ঠিক মিনিট 20-এর মধ্যেই লাগেজ নিয়ে বের হতে থাকেন হাজিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে পান উষ্ণ অভ্যর্থনাও। এ সময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয় নাই, সবকিছুই ঠিক মতো আমরা করে আসতে পারছি। আল্লাহ আমাদেরকে সহজভাবে নিয়েছে এবং খুব ভালোভাবে আমরা হজ করে আসতে পেরেছি। আল্লাহর কাছে অনেক কিছু চাইছি, আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু চাইছি। প্রথম ফিরতি ফ্লাইটের যাত্রীদের বরণ করে নিয়ে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, রোড টু মক্কা চুক্তির পুরোপুরি সুফল পাচ্ছে বাংলাদেশ। আর ফিরতি ফ্লাইটগুলো কোনো রকম জটিলতা ছাড়াই শেষ করতে চায় বিমান। আমরা তো রুট টু মক্কার কারণেই আজকে যে আমাদের সম্মানিত যাত্রীরা যাচ্ছেন, কোনো বাধা বিপত্তি হচ্ছে না। হাজি ক্যাম্প থেকে সরাসরি এসে প্লেনে উঠে যাচ্ছেন,
মক্কা অথবা জেদ্দা অথবা মদিনা পৌঁছার পরে তাদের কোনো ওখানে ইমিগ্রেশন করা লাগছে না। এটা তো বিশাল ব্যবস্থা এবং এই জন্য আমরা সৌদি সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি আছে, তার অংশ হিসেবেই মানে ব্যবস্থাপনা যেটা জমজমের পানি ডিস্ট্রিবিউশন, তারপরে তাদের যে লাগেজ যাতে দ্রুত পাইতে পারে। আপনারা দেখছেন যে প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন। 21 জুন থেকে শুরু হয়ে 22 জুলাই পর্যন্ত দেশে ফিরবে হাজিদের বহনকারী ফিরতি ফ্লাইটগুলো। নাইম আবির, এখন, ঢাকা। শান্তবা জানিয়েছি আরেকটা বিরতি। ফিরে আসছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন শান্ত বাজার। চলতি বছর হজ পালন করতে গিয়ে তীব্র গরমে প্রাণ হারিয়েছেন হাজারের বেশি মুসল্লি। এদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ নিবন্ধন ছাড়াই হজে অংশ নিয়েছেন বলে জানিয়েছে সৌদি প্রশাসন। গরমজনিত অসুস্থতার ঝুঁকি এড়াতে হজ কর্তৃপক্ষ নানা ব্যবস্থা নিলেও এই সেবা নিতে পারেনি অনিবন্ধিতরা। মৃত হাজিদের 658 জনের মধ্যে 630 জনই ছিলেন না নিবন্ধিত। হজের সময়ে মক্কায় তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায়। গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় 10 দেশের কমপক্ষে 1081 হজযাত্রীর। নিখোঁজ রয়েছেন কয়েকশো হাজি। সৌদি কর্তৃপক্ষ অনিবন্ধিত কয়েক লাখ মুসলমানকে মক্কা থেকে সরানোর উদ্যোগ নিলেও হজের মূল আনুষ্ঠানিকতায় অনেকেই যোগ দেন প্রশাসনের নজর এড়িয়ে। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv-তে।